আজকের আলোচনার বিষয় ব্যাকরণের অধ্যায় শব্দ ও পদ। আমি দুটো ব্যাচকে একসঙ্গে পড়াচ্ছি, একটু প্রবলেম আছে, আর ক্লাসটা যাতে মিস না যায়, মানে আমি ক্লাসটাতে যাতে অ্যাবসেন্ট না করি, তার জন্য দুটো ব্যাচের টাইমকে একসঙ্গে করে দিয়েছি। তার জন্য আমি দেখতে পাচ্ছি স্টুডেন্ট সংখ্যা অনেক কম, মানে প্রেজেন্ট কিন্তু প্রায় 50%। যাই হোক, যারা অ্যাটেন্ড করতে পারলো না তারা আগামীকাল ভিডিওটা দেখে নেবে। তোমরা তো জানোই যে ক্লাস চলাকালীন যে ভিডিও রেকর্ডিং করি সেটা পরের দিন তোমরা দেখতে পাও। তবে আমার মনে হয় পুজোর আগে আজকেরই বোধহয় লাস্ট ক্লাস অনলাইনে। এর পরের যে ক্লাসটা আছে ওটা বোধহয় পুজোর মাঝখানে পড়ে গেছে, তাই না? বৃহস্পতিবারে কি পুজোর মাঝখানে? ষষ্ঠী পড়েছে তো। ষষ্ঠীতে আর পড়াবো না, এতদিন ধরে তো অনেক পড়াচ্ছি, তাই না? একটু এবছর একটু অন্যভাবে পুজোটা তো কাটবে, একটু অন্যভাবে তার প্রিপারেশনটা আমাদের নিতে হবে। কী হবে? স্যার বলা, আপনি যে পরীক্ষাটা নিয়েছিলেন ওটার খাতাটা কবে জমা নেবেন? ওটা ডেট দিয়ে দেবো। আর পুজোর আগে জমা দিতে এসো না, আর চাপ নিতে পারছি না, একটু রিল্যাক্সে থাকি। পুজোটা কিভাবে কাটাবো জানি না, পুজো দেখে কাটাবো না বাড়িতে বসে কাটাবো বুঝতে পারছি না। আজকেরই তো একটু আগেই একটা মেসেজ দেখলাম, হোয়াটসঅ্যাপে দেখলাম না ফেসবুকে দেখলাম, আমি এখনও টিভি খবরের চ্যানেল চালাতেই পারিনি। হাইকোর্ট নাকি রায় দিয়েছে যে মণ্ডপে কোনো দর্শনার্থী যেন প্রবেশ না করে, রায় দিয়েছে এরকম দেখাচ্ছে। তো এটা যদি সত্যি হয় তাহলে এই যে লকডাউনেও টুকটাক কেনাকাটা, তাই না, একটু অন্যভাবে প্ল্যানিং করা, এসবই তো ভেস্তে গেল। যাই হোক, দেখা যাক। তবে যদি বেরোতে না দেয় ঠাকুর না হাইকোর্ট, তাহলে কি করব? তাহলে ওই বাড়িতে বসেই এই ঘরে ও ঘরে ঘুরে অনলাইনে ভিডিও কনফারেন্সে তোমাদের সঙ্গে এইরকমভাবে মাঝে মাঝে বসে যাব, ঠিক আছে? নতুন ড্রেস পরে সবাইকে দেখব, এইভাবে ঠাকুর দেখে নেব। নতুন ড্রেসটা দেখাবো, তোমাদের নতুন ড্রেসগুলোও দেখব, এভাবে কিন্তু ঠাকুর দেখা চলবে, বুঝলে তো? তো আর যেখানে যত পুজো হচ্ছে সেগুলো তো সব অনলাইনে দেখে নেব। এটা একটা অন্য ধরনের পুজো, অন্য ধরনের ফিলিংস, অন্য ধরনের উপলব্ধি। যাই হোক, দেখা যাক। কিন্তু ষষ্ঠীতে আর পড়াবো না, ঠিক আছে? অনেক তো পড়াশোনা হলো, এই পঞ্চমী থেকে একটু রিল্যাক্স করো না। আর খাতার ব্যাপারটা যেটা বলছি সেটা হচ্ছে ওই পুজোটা হলো আর লক্ষ্মী পুজোর মাঝখানে, পুজো আর লক্ষ্মী পুজোর মাঝখানে এইখানে একটা ডেট দিয়ে দেবো। ওই ডেটে এসে খাতাটা নিয়ে যাবে। আর যদি আমি কিছু রচনা জেরক্স করতে পারি, ক্লাস 9-এর রচনা আছে, তো অল্প কিছু রচনা যেগুলো কমন রচনা 5-7টা পড়লে হয়ে যাবে হয়তো, তো সেগুলো হয়তো জেরক্স করে রাখবো, ডেট দিয়ে দিলে এসে নিয়ে যাবে। স্যার কি বলছো? নাম বলে বলো। আমাদের প্রবন্ধ বলে দিয়েছে স্কুল থেকে, সিলেবাস বলে দিয়েছে, তাই তো? সেখানে কি কোনো চ্যাপ্টার বাদ গেছে, মানে সিলেবাস কমিয়ে দিয়েছে? হ্যাঁ স্যার, প্রত্যেক অনুসর্গের চ্যাপ্টার মানে অনেক কিছু চ্যাপ্টার কমিয়ে দিয়েছে। ব্যাকরণে এই চ্যাপ্টারটা আছে তো? থাকবে, আর বাংলা শব্দভাণ্ডার থাকবে, আর গল্প লিখন মনে হয় থাকবে। দাঁড়া এক মিনিট। ওরে বাবা, কথা বললে থামতে চায় না রে। ওই আরে বাচালগুলো বন্ধ কর না। কথাটা আমি কথা বলছি শোনেই না। কথা বলে গেলে অনর্গল কথা বললে কি শ্রোতা বুঝতে হবে না? যে শ্রোতা যে শুনছে সে আদতে শুনতে পাচ্ছে কিনা বা নিতে পারছে কিনা। আমি বলছি থামতে বলছি, আমাকে তো ভালো করে বুঝতে দেবে। ব্যাকরণে কটা চ্যাপ্টার এবং সেটা কি কি আরেকবার বলো। দুটো আছে, মানে পদের চ্যাপ্টারটা আর বাংলা শব্দভাণ্ডার। পদের চ্যাপ্টার আছে তো?
হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ভালো। কারণ পদের চ্যাপ্টারটা এখন এই যে পড়াবো, তাই পদের চ্যাপ্টার না থাকলে আবার একটু প্ল্যানিংয়ে ভুল হয়ে যেত। তাহলে পদের চ্যাপ্টার আছে। আরেকটা কি বললে? বাংলার শব্দ ভান্ডার। শব্দ ভাণ্ডার আছে। আর ব্যাকরণে কিচ্ছু নেই? না স্যার। ওকে। না। রচনা আছে না বাদ দিয়ে দিয়েছে? প্রবন্ধ রচনা প্রবন্ধ আছে, 3টা বিষয় দিয়েছে। 3টে বিষয়ের উপরে তোমাদের রেডি করতে হবে, ঠিক আছে? তাহলে সেই 3টে বিষয় না আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, আমাকে মানে গ্রুপেই করে দেবে। হ্যাঁ, আচ্ছা। এখন করতে পারো, হ্যাঁ আবার করে দেবে, আমার খেয়াল নেই যে কোন কোন বিষয়ের উপরে রচনা, সেইটা গ্রুপে লিখে দেবে। তাহলে সেই বিষয়ের উপরেই আমি জেরক্স করে রাখবো। আর বয়েজের ছাত্রদের কিন্তু কোনো খবর নেই এখনও পর্যন্ত। তো পরীক্ষা একটা নেওয়া হতে পারে এরকম শোনা যাচ্ছে, সেটা এখন ডিসিশন হয়নি, পুজোর পরে ফাইনাল ডিসিশন হবে। এবং আমার মনে হয় যেটা বয়েজের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, লক্ষ্মী পূজার আর কালী পূজার মাঝখানেও অনলাইনে ক্লাস যেরকম হচ্ছে সেরকম হবে। তো ভালো, তার মাঝখানে নিশ্চয়ই তোমরা খবর পেয়ে যাবে পরীক্ষা আদতে হবে কি হবে না, ফাইনাল খবরটা পেয়ে যাবে। আর টেক্সটের ক্ষেত্রে বলো তো, গার্লসের টেক্সটের ক্ষেত্রে গল্প, আগে গল্প বলো, গল্প কি কি বাদ দিয়েছে বা কী কী আছে এখন বলো, তাহলে আমি বুঝে যাবো। কী কী আছে গল্প বলো, কেউ একজন বলো, সবাই বলবে না, একজন বলবে। গল্প হচ্ছে যে নোংর আছে, আবহমান। গল্প নোংর? না আচ্ছা স্যার, এই যে ধ্রুব বৃত্তান্ত, রাধারানী, হুম। হিমালয় দর্শন, আর হচ্ছে নিরুদ্দেশ, চন্দ্রনাথ। ও বাবা, তাহলে আমাদের বাকি কি আছে? চন্দ্রনাথ এখনো বাকি আছে তো? চন্দ্রনাথটা বাকি আছে। আরগুলো তো হয়ে গেছে, কিছু তো সিলেবাস বাদ দিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তারপরে কবিতা বলো। কবিতা আছে হচ্ছে নোংর, আবহমান, আমরা, খেয়া। আমরা আছে, ওরে বাবা, আমরা কবিতাটা তো অনেকগুলো স্তবকের, অনেক বড়। তোমাদের একটা দায়িত্ব দিচ্ছি, যে দায়িত্বটা তোমাদের পালন করতে হবে সববারই, মানে ছেলেদের মেয়েদের সবারই। সেটা হলো আমরা কবিতা মুখস্থ করতে হবে। একদিনে করার দরকার নেই, এক একটা স্ট্যাঞ্জা মুখস্থ করো, এক একটা স্তবক মুখস্থ করো, এক সপ্তাহে একটা স্তবক মুখস্থ করো। তা তো পারবে কি, পারবে কি পারবে না বলো? এক সপ্তাহে একটা স্তবক মুখস্থ করতে পারবে? 7-8 লাইন হবে, 8 লাইন হবে। তাহলে একটা কাজ করো, তোমরা নিজেদের মতো করে প্ল্যান করে নাও যে টোটাল বোধহয় 8টা স্তবক আছে, তাহলে 8টা স্তবকে কোনো সপ্তাহে 2টো করে ফেললে, কোনো সপ্তাহে একটা করলে, এরকম করে কবিতাটা তোমাদের মুখস্থ করতেই হবে, কিন্তু খুব সুন্দর কবিতা। আর কবিতা মুখস্থ করে রাখলে এগুলো শুধু পরীক্ষার জন্যই নয়, তোমাদের প্রত্যেকের নিজেদের জীবনে এই কবিতাগুলো দারুণভাবে কাজে লাগবে। কবিতা এটা বাংলাকে কেন্দ্র করে, বঙ্গভূমিকে কেন্দ্র করে, আর বঙ্গভূমিকে কবি বঙ্গ মাতা মানে মাতৃজ্ঞানে পুজো করেছেন, তাকে মাতৃজ্ঞানে নিজের হৃদয় আসনে প্রতিষ্ঠিত করেছেন, তাকে পুজো করেছেন, এবং সেই বঙ্গমাতার স্নেহের ছায়ায় আশ্রয় নিয়েছে কোটি কোটি বাঙালি তথা ভারতবাসী। আর সেই সমস্ত বাঙালিদের অবদানের কথা রয়েছে, তাদের কৃতিত্বের কথা রয়েছে, তাদের কীর্তির কথা রয়েছে। যে বাঙালি সারা বিশ্ব জয় করেছে, তাহলে আমরা কেন আর এই সুপ্ত দশায় থাকবো? সুপ্ত মানে ঘুমন্ত অবস্থায়, ঘুমন্ত দশাতে থাকবো। তাহলে আমাদের পূর্বপুরুষদের সেই বীরত্বের কথা, সেই কৃতিত্বের কথা, তাদের আদর্শের কথা, তাদের কীর্তির কথা আমরা সামনে রেখে, অর্থাৎ তাদের আদর্শকে পাথেয় করে আমরা এগিয়ে চলব, আমরা জেগে উঠব। তো কবিতাটা কিন্তু খুব সুন্দর কবিতা, মানে আত্মবিশ্বাস, মানে সেলফ কনফিডেন্স ফিরিয়ে আনার জন্য, ভরপুর আত্মবিশ্বাস বা আত্মশক্তি ফিরিয়ে আনার জন্য, মানসিক জোর বা দৃঢ়তা ফিরিয়ে আনার জন্য এই কবিতাটা আমাদের মুখস্থ রাখা খুবই জরুরি। কারণ কখনো কখনো যখন দেখবে যে নিজে ভেঙে পড়েছো, নিজে পিছিয়ে পড়ছো, তখন কিন্তু এই কবিতাটা আমাদের অনেকটাই মনোবল বা দৃঢ়তাকে ফিরিয়ে দেয়। তাই কবিতা মুখস্থ করতেই হবে। অনেক বলো। স্যার আমি 3টে স্তবক মুখস্থ করে রেখেছি। এবার তো এগিয়ে রয়েছো, খুব ভালো। এবার আস্তে আস্তে আরও নিজের মতো করে এগিয়ে যাও। সবাইকেই বলছি, আমি বলার পরে করবে তা নয়। কবিতা যতগুলো থাকবে, মানে আমার কাছে যতদিন পড়ছো, ক্লাস 12 পর্যন্ত যারা আছো, প্রত্যেকেই আছো,
তার মধ্যে যদি কেউও পরবর্তীতে নাও পড়ো, তাও বলবো যত ক্লাসে পড়বে 12 পর্যন্ত প্রত্যেকটা কবিতা মুখস্থ রাখবে। কারণ কবিতা মুখস্থ রাখলে এক তো কবিতা পরীক্ষার জন্য দারুণভাবে কাজে লেগে যাবে, আর যদি পরীক্ষার জন্য কাজে নাও লাগে নিজের লাইফে কাজে লেগে যাবে। কবিতা মুখস্থ করো, খুব সুন্দর তো কবিতা সাহিত্য, দারুণ বিষয়। আচ্ছা, আর কবিতা হলো, গল্প হলো, আর হচ্ছে তোমাদের ওদিকে কি আছে? ওই প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে কোনটা আছে? স্বর্ণপূর্ণি আছে। আর আগেরগুলো নেই? না। ওহো, তোমাদেরকে স্বর্ণপূর্ণি আমি পুরোটা পড়তে বলেছিলাম, পড়েছিলে? হ্যাঁ স্যার পড়েছি, অর্ধেকের বেশিটাই পড়া হয়েছে, একটু বাকি। পুরোটা পড়ে নাও। আর আমি তোমাদের স্বর্ণপূর্ণি বোঝানো শুরু করেছিলাম না, লাইন ধরিনি এখনও, কিন্তু স্বর্ণপূর্ণি ওই গল্পে ঢোকার আগে আমি ওই সামগ্রিকভাবে আলোচনা করেছিলাম না? তাহলে এবারে লাইন ধরে আলোচনা শুরু হবে। আমি চেষ্টা করব যে দুর্গাপূজা আর কালী পূজার মাঝখানে তোমাদের বাকি সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। বিশেষ করে অডিওর যে রেকর্ড করে সিলেবাস, মানে লাইন ধরে ব্যাখ্যা করে, ওটা হয়ে যাবে, অসুবিধা হবে না আশা করা যায়। আর বাকি তোমরা রচনাগুলো কি করবে, নিজেদের মতো করে কিন্তু মুখস্থ করা শুরু করো। যদি কারো কাছে কোনো রচনা বই থাকে তো ভালোই, রচনা বই থাকলে কি করবে, সেই রচনা বই নেবে, তার সঙ্গে সহায়িকাতে শেষের দিকে দেখবে রচনা আছে, ব্যাকরণ বইতে আছে, এরকম 2-3টে বই নিয়ে, আর আমি কিছু দেবো, সবগুলো নিয়ে তোমরা বসে রেডি করবে। সবগুলো মুখস্থ করার দরকার নেই, পয়েন্টগুলোকে ভালো করে মুখস্থ করবে। করার পরে পয়েন্টগুলোর সাথে ওই এক একটা পয়েন্টের যে বিষয়টা ঠিক কিভাবে যাচ্ছে ওটাকেই মনে রাখার চেষ্টা করবে, একটু প্র্যাকটিস করবে। পুরোপুরি মুখস্থ করার দরকার নেই। এমনিতেই করোনা পরিস্থিতিতে মাথা গরম হয়ে আছে, পাগল পাগল লাগে, তারপর যদি বলে এত বড় বড় রচনা মুখস্থ করো, তাহলে আর আধ পাগল ছিলে ফুল পাগল, ফুল ম্যাড হয়ে ঘুরে বেড়াবে রাস্তে রাস্তে। আমাদের তো দিয়ে দিচ্ছে করোনা ভাইরাসের মিস বলছে পড়ে রাখতে, সাম্প্রতিক ঘটনাগুলি আছে পড়ে রাখতে বলছে। সাম্প্রতিক ষোলো সাম্প্রতিক ঘটনার উপরে রচনা, সেটা হচ্ছে করোনা ভাইরাসের প্রভাব, জনজীবনে করোনা ভাইরাসের প্রভাব। সে ভালো দিকও হতে পারে, খারাপ দিকও হতে পারে। খারাপ দিকটা বেশি, ভালো দিকটা কম, সামান্যই। ভালো দিক কি? ভালো দিক কি? ক্রিয়েটিভিটি। কতবার তোমাদেরকে বোঝানো হয়েছে না, যখন আমি বারবার ধরে তোমাদেরকে বোঝাচ্ছি, ওই প্রফেসর শঙ্কুর ডায়েরি বোঝাচ্ছিলাম, তখন আমি কল্পবিজ্ঞান নিয়ে আলোচনা করছিলাম না? কল্পবিজ্ঞান বহুবার আলোচনা করেছি, এবং কল্পবিজ্ঞানের উপরে একটা নয় অনেকগুলো ক্লাস, মানে অনেকগুলো অডিও, অনেকগুলো ফাইল পাঠিয়েছি। তো কল্পবিজ্ঞান মানে কি? তো সেখানে কল্পনাও আছে তো, আর বিজ্ঞান আছে। বিজ্ঞান মানে কি? হাতে কলমে পরীক্ষা নিরীক্ষামূলকভাবে সিদ্ধান্তে পৌঁছানো। আর কল্পনা মানে বুঝতে পারছো তো? কল্পনা মানে সেখানে একটা সীমাহীনতা, মানে প্রসারতা, নিজেকে বিস্তার করে দাও, মেলে দাও, পাখির মতো ডানা মেলে মুক্ত আকাশে উড়ে বেড়ানো। তার মানে কল্পনাপ্রবণ হতে পারলে তবে কিন্তু তোমার যে বিশ্লেষণ করার শক্তি, বিচার বিশ্লেষণ করার শক্তিটা বাড়ে। তুমি নিজেকে নিয়ে ভাবতে পারো, পুরো জগৎটাকে নিয়ে ভাবতে পারো। আর এই করোনা পরিস্থিতি হঠাৎ করে আমাদের জীবনে কি দিয়েছে না, অবকাশের সময় দিয়েছে, অবসরের সময় দিয়েছে না হঠাৎ করে। যখন করোনার শুরুর দিকে লকডাউন এলো, এখন ছেড়ে দাও, এখন একটু পড়াশোনার চাপ আছে এটা ঠিকই, কিন্তু করোনার শুরুর দিকে ভাবো, মার্চের শেষের দিকে যখন হঠাৎ করে লকডাউন ডাকলো, তখন তো হাতে আমাদের 1 মাস 1.5 মাসের মতো যথেষ্ট সময় ছিল কি ছিল না বলো? তো তখন তো আমাদের কাজ ছিল না, পড়াশোনার দিকে আমাদের মন ছিল না, কারণ আদৌ বাঁচবো কি বাঁচবো না ঠিক নেই, বইপত্র নিয়ে আমাদের তখন আর ভাবনা ছিল না। তখন আমরা ভাবছি আদৌ বাঁচবো কি, তো তখন তো বইপত্র একদিকে, তখন আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য অনেক বেশি ভাবিত। তো যাই হোক, তাহলে ওই সময়টাতে কিন্তু যথেষ্ট সময় ছিল, অথচ বাইরে বেরোনোর কোনো পরিস্থিতি নেই, উপায় নেই। বাইরে বেরোলেই পুলিশ একবারে লাঠির বাড়ি দিয়ে রীতিমতো চাপকে দিচ্ছে। তাহলে এই যে অবস্থা, তাহলে বাড়ির ভেতরে আটকে থাকা, হঠাৎ করে এই বাইরে উচ্ছল যে পরিবেশ, চঞ্চল পরিবেশ, এত সুন্দর পরিবেশে প্রকৃতির মাঝে আমরা ঘুরে বেড়াতাম, হঠাৎ করে আমাদেরকে এক জায়গায় খোঁয়াড়ের মধ্যে আটকে দিল। তাহলে এই জায়গায় আটকে থাকলে কি হবে? তুমি ঘরের ভেতরে আটকে থাকলে কতক্ষণ
এই ঘরের এই সমস্ত আসবাবপত্রগুলোকে দেখে কাটাবে, তাই না? কতক্ষণ কাটাবে তাদের সাথে? আর মানুষগুলোর মুখ কত দেখে কাটাবে? তাহলে হঠাৎ করে কী হবে? আস্তে 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 তোমার মাইন্ড কাজ করবে, মন কাজ করবে। মন কাজ করবে মানে ভাবনা কাজ করবে। তুমি ঘরে বসে রয়েছো কিন্তু তোমার মনটা কিন্তু চলে যাবে উড়ে, জানলা দিয়ে ফুরুত করে। তারপরে পাখি হয়ে উড়ে বেড়াচ্ছ, কত কী ভাবছো, কল্পনার জগৎ থেকে, ভাবনার জগৎ থেকে ঐশ্বর্য সংগ্রহ করে নিয়ে আসছো। তো এটাই তো ক্রিয়েটিভিটি। মানুষ যত ভাবে, যত চিন্তা করে, তত কিন্তু সে ক্রিয়েটিভ হয়, মানে সৃজনশীল, নতুন নতুন কিছু সে আবিষ্কার করে, উদ্ভাবন করে। আর আমরা এতদিন ধরে কী ছিলাম? এতদিন ধরে আমরা রীতিমতো যান্ত্রিক ছিলাম, প্রচণ্ড চাপে ছিলাম, একটা কি বলবো, টাইট শিডিউলের মধ্যে ছিলে তোমরা প্রত্যেকে। কি ছিলে কি না বলো? সকাল থেকে পড়তে যাওয়া, স্কুলে যাওয়া, আবার এসে পড়তে ছোটা, আবার কারোর তো আবার আরও বিকেলবেলা সন্ধ্যেবেলা আরও দুটো করে পড়া, এসে কোনো রকমভাবে নাকে মুখে দুটো গুঁজে নিয়ে, মানে খেয়ে দিয়ে আবার হোমওয়ার্ক নিয়ে রাত জেগে হোমওয়ার্ক তৈরি করা, আবার সকাল থেকে একই রুটিন, একই রুটিন, একই রুটিন, একই রুটিন। তো তোমরা কেমন হয়েছিলে? তোমরা হচ্ছে ওই সার্কাসের, আগেকার দিনে সার্কাসে কী করা হতো না, হিংস্র জীবজন্তু নিয়ে খেলা দেখাতে হতো। এখন তো বারণ করে দিয়েছে, নিষেধ। তো সেই যে হান্টার, যারাতে হান্টার থাকতো, চাবুক, এটা হচ্ছে কারেন্টের চাবুক, আর বাঘকে পোষ মানিয়ে নিয়ে যেত। মানে ওই হান্টারের সামনে কিন্তু তোমরা একবারে জুজু হয়েছিলে এতদিন ধরে। আর এখন যথেষ্ট সময় হাতে, অবকাশের সময়, অবসরের সময়, চিন্তাভাবনা করার সময়। কিন্তু এখন আবার পড়াশোনার মধ্যে একটা, পড়াশোনাতে তোমরা ডুবে রয়েছে, পড়াশোনার চাপ রয়েছে। এখন চিন্তাভাবনা, মানে আলাদাভাবে চিন্তাভাবনা করার সময়টা একটু কম, কিন্তু একটা সময় ছিল। তাহলে করোনা আমাদেরকে কিন্তু অনেক বেশি ক্রিয়েটিভ করেছে, মানে ভাবতে শিখিয়েছে, নতুন নতুন ভাবনা, আর ফ্যামিলির কাছাকাছি আসতে শিখিয়েছে। কদিন তোমরা বাড়িতে একসাথে বসে, দিনের বেলাতে, রাতে তো পাওই, দিনের বেলাতে কদিন বাড়ির সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করেছো? রবিবার ছাড়া, ছুটির দিন ছাড়া কদিন করেছো বলো তো? সেভাবে তো সুযোগ হয় না। ওই কার বাড়িতে এত আওয়াজ হচ্ছে রে? কী বললাম, বোঝা গেল ব্যাপারটা? তাহলে সেক্ষেত্রে আমরা পরিবারের প্রত্যেকের অনেক কাছাকাছি এসেছি, প্রত্যেককে সময় দিচ্ছি, আমরা প্রত্যেককে বোঝা, মনের দিক, মানে কাজ থেকে আমরা বুঝতে পারছি। এতদিন সেই সম্পর্কগুলো ছিল, কিন্তু কোথাও না কোথাও একটু আমাদের সময়ের অভাবে সেগুলো একটু যেন এলোমেলো হতে বসেছিল। এখন আমরা যথেষ্ট সময় দিচ্ছি, কাছাকাছি রয়েছে প্রত্যেকে। ভালো দিক আছে, আরও কিছু তো থাকবে, কিন্তু সংখ্যায়, ভালো খারাপের সংখ্যায় যদি আমি আসি, তাহলে খারাপটা, ক্ষতিটা, হারানোটা অনেক বেশি, মানে সীমাহীন, সীমা ছাড়া, আর প্রাপ্তিটা খুব সামান্য। আমি কি বলতে গিয়ে এই করোনার ভালো খারাপ দিকটা বললাম? কি বলতে গিয়ে বললাম? কোন প্রসঙ্গে? হ্যাঁ, একসঙ্গে এতজন বললে কিচ্ছু শুনতে পাচ্ছি না, একজন বলো। বললাম সাম্প্রতিক ঘটনাগুলি আমাদের। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি একটা মজার কথা বলবো বলেই অন্যদিকে সাইড হয়ে গেলাম। মজার কথাটা হচ্ছে এই যে দিদিমণিরা দিয়ে দিয়েছেন সাম্প্রতিক ঘটনার উপরে, মানে করোনার উপরে একটা প্রবন্ধ রচনা করো। খুবই ভালো। সেখানে যতগুলো পয়েন্ট হবে না, একটা পয়েন্ট তোমরা এক্সট্রা করে নিতে পারবে, বানিয়ে নিতে পারবে, মুখস্থ না হলেও। সেটা হলো দিদিমণিদের জীবনে করোনার প্রভাব। ওইটা পয়েন্ট বানিয়ে ফেলো, বুঝলে? আর সেই পয়েন্টে কি ঢুকবে? সেই পয়েন্টে এইটাই ঢুকবে, এইটা মানে এই বিষয়টা ঢুকবে যে সাম্প্রতিক ঘটনার ওপর, মানে সাম্প্রতিক ঘটনার মধ্যে করোনার যে প্রভাব, সেই প্রভাব নিয়ে আমাদের মিস্টার আমাদের প্রবন্ধ রচনা করতে দিয়েছিল। তারপরে 1000টা গল্প ঢুকিয়ে দাও, 1000টা গল্প, মানে সেই এই রকম ধরনের রচনা তো তোমরা অনেক দেখেছো, মানে অনেক শুনেছো, দেখেছো না, অনেক শুনেছো। কত রকমের মজার রচনা। হ্যাঁ, ছোটোবেলা থেকে কোন রচনা দিয়ে শুরু হয়েছিল বলো তো? মানে অনুচ্ছেদ রচনা জেনারেলি গরু
গাছ, আমরা তো গরু দিয়ে শুরু করেছিলাম, আমাদের বাপ ঠাকুর দাদা গরু দিয়ে শুরু করেছিল। হ্যাঁ, গরু রচনা, বাচ্চা বাচ্চা হচ্ছে গরু রচনা পড়ে গেছে। প্রাইমারি স্কুলের বাচ্চা গরু রচনা কমন থাকবেই। হ্যাঁ, তো গরু রচনা পড়ে গেছে, বাবা মা পড়িয়ে দিয়েছে গরু রচনা, ভালো করে পড়ে যাও, মুখস্থ টুখস্থ পড়ে গেছে। তারপরে এসছে নদী রচনা। এবারে নদী নিয়ে কত আর লাইন লিখতে পারে, খুব বেশি এগোতে পারছে না, তো নদী দিয়ে শুরু করলো। হ্যাঁ, আমার গ্রামের পাশ দিয়ে একটা নদী গেছে, শুরুটা হলো নদী দিয়ে। তো সেই নদীর পাশে নদীর চর রয়েছে, সেই নদীর চড়ায় সবুজ ঘাস হয়ে রয়েছে, সেখানে গ্রামের লোকজন গরু নিয়ে আসে চড়ায়। তো সেই গরু, যেই গরুর চুটিটা ধরে ফেললো, এইবারে শুরু হয়ে গেল গরু রচনা। গরু চড়ায়, নদীর ধারে গরু চড়ে, এইবারে গরুর 4টে পা আছে, গরু গৃহপালিত চতুষ্পদ প্রাণী। হ্যাঁ, গরুর 2টো শিং আছে, 2টো কান আছে, একটা লম্বা লেজ আছে, আর লেজের গোড়ায় 1 গোছা চুল আছে। এগুলো আমাদের মুখস্থ, ছোটোবেলা কত সুন্দর মুখস্থ করতাম আমরা। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের দিয়েছে করোনা পরিস্থিতি, লাইন পাচ্ছ না, শব্দ কমে যাচ্ছে, পয়েন্ট বাড়াতে হবে, দাও বাড়িয়ে পয়েন্ট। আমাদের দিদিমণিদের জীবনে করোনার প্রভাব, আমাদের জীবনে করোনার প্রভাব, আমাদের পাশের বাড়ির জীবনে করোনার প্রভাব, পাড়া প্রতিবেশীদের জীবনে করোনার প্রভাব। আরে পয়েন্ট বাড়াও না, বাড়াও না, বাড়াও না, কোনো ব্যাপারই না। এরা হচ্ছে লাইভ, মানে জীবন দিয়ে তোমরা এই রচনাটা লিখতে পারবে যদি মুখস্থ নাও করো। হ্যাঁ, তৈরি করে নাও যাও। হ্যাঁ, আবার একটা পয়েন্ট হিসেবে ঢুকে দেবে যে আমাদের স্যারের জীবনে করোনার প্রভাব, যা পরোক্ষভাবে আমাদের জীবনেও কতখানি প্রভাব ফেলেছে তা নিয়ে একটা ব্যাখ্যা দিয়ে দিবে। করোনা নিয়ে লিখতে দিয়েছে, কিছু ছবি এঁকে দিয়ে এসো, করোনার ছবি, ভালো লাগবে কিন্তু দেখতে, ভরে যাবে। একটা পয়েন্ট হবে করোনার ছবি, নানা ধরনের ছবি, নানা সাইজের করোনার ছবি। আর যদি করোনার ছবিগুলো সেভাবে ফুটে না ওঠে, না ফুটে ওঠাটাই স্বাভাবিক, কারণ সবাই তো আর ছবি আঁকতে পারে না, সে অদ্ভুত অদ্ভুত যদি ছবি হয়ও, তাহলেও মোটামুটি ওটাই নিচে লিখে দেবে এগুলো হচ্ছে বাচ্চা করোনা, বড় করোনা, মাঝারি করোনা, করোনা ঠাকুর দাদা, ওদের হাড়গোড় বেরিয়ে বেরিয়েছে, বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটির করোনা দিয়ে দিও। কারণ হচ্ছে অ্যাকচুয়ালি করোনা দেখতে কী রকম সেটা কিন্তু এখনও পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, ঠিক আছে? তাই যেমনভাবে আঁকবে ওটাই করোনা। কী নিয়ে আলোচনা করব? ব্যাকরণের চ্যাপ্টার, শব্দ ও পদ, ঢুকে গেলাম করোনা। হ্যাঁ, করোনা তুমি সবাইকে ধরে মারো না, মেরো না আর মেরো না। মাস্ক পরে পরে খুব বাজে অবস্থা, আমি এখন আর মাস্ক পরি না, বড় জোর ট্রাফিক পুলিশ, হ্যাঁ ট্রাফিক পুলিশের কাছাকাছি গেলে মাস্কটা পরে নিই। ট্রাফিক এখন হচ্ছে করোনা কে না ট্রাফিক পুলিশ? করোনা কে হয়ে গেছে? ট্রাফিক পুলিশ হয়ে গেছে করোনা। যাই হোক, এবারে কি পড়াশোনাতে একটু আসবো? অনেক তো হলো গল্প। ওকে, তো তোমরা সামনে জেরক্সটা রাখো, শব্দ ও পদ। এইবারে এই চ্যাপ্টারটা, আচ্ছা তোমরা সাউন্ডটাকে, মানে স্পিকারটাকে, মাইকটাকে মিউট করে দাও। এই চ্যাপ্টার তোমাদের ছোট থেকেই পড়া রয়েছে, মানে পদ না জানলে বাক্য গঠন তো সম্ভব নয়, তাই পদ সম্পর্কে তোমাদের ধারণা আছে খুব ছোটোবেলা থেকেই, অল্প বয়স থেকেই, একেবারে সেই পড়াশোনার প্রথম থেকেই রয়েছে। আর পদ কাকে বলে, পদ কি, খায় না মাথায় দেয়, পদ কাকে বলে, পদ কি, পদের বৈশিষ্ট্য, পদের প্রকারভেদ, এবং প্রত্যেকটা পদের আবার বিভিন্ন ভাগের সংজ্ঞা, সেগুলোর আবার ভাগ, উদাহরণ, এইগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে ডিটেলে, কিন্তু এর আগে তোমাদের ধারণা আছে। তাই তোমরা যদি একবার শুধু একটু চোখ বুলিয়ে নাও বাড়িতে পড়ে, তাহলে খুব বেশি কঠিন মনে হবে না, কষ্ট মনে হবে না, মোটামুটি খুব সহজেই বুঝে যাবে। তো পরীক্ষায় দুভাবে আসতে পারে, এক হচ্ছে ওই সংজ্ঞা টাইপ, মানে যাকে বলা এসএকিউর প্রশ্ন, সংজ্ঞা, পদ কাকে বলে হতেই পারে, তারপরে বা এটা দিল পদ কয় প্রকার, কী কী, তারপরে ধরো দিয়ে দিল অব্যয় শব্দের অর্থ কী, অব্যয় এই কথাটার অর্থ কী, তারপরে ধরো দিয়ে দিল
বিশেষণ, বিশেষণ কাকে কাকে বিশেষিত করে, এগুলো তো এসিকিউর প্রশ্ন দিতে পারে, মানে সংজ্ঞা, বৈশিষ্ট্য, তারপরে পার্থক্য, উদাহরণ, এগুলো থাকতে পারে। আবার উল্টো দিক থেকে আর একটা পদ্ধতি, সেটা হচ্ছে ধরো একটা পদ দিয়ে দিল, দিয়ে তাকে নির্ণয় করতে বলা হলো যে এটি কোন পদ নির্ণয় করো। কোন পদ নির্ণয় করো মানে বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই যে 5 প্রকার পদ, এই রকম পদের কথা বলা হয়নি। পদের ভেতরের যে শ্রেণীবিভাগ আছে সেই শ্রেণীবিভাগের নাম লিখতে বলা হচ্ছে, ঠিক আছে। বা কতগুলো বাক্য দিয়ে দিল, সেই বাক্যের কতগুলো পদকে আন্ডারলাইন করে দেওয়া হলো, দাগ দিয়ে দেওয়া হলো, বলা হলো যে পদের শ্রেণী নির্ণয় করো, কোনটা কোন শ্রেণীর মধ্যে পড়ছে তার শ্রেণীটা নির্ণয় করতে হবে, এরকমভাবে দেয়া থাকে। তাই তোমাদের যেটা প্রথমে করতে হবে, পদটাকে যদি তোমরা সহজে মনে রাখতে চাও তাহলে একটা কাজ করতে হবে, কি পারবে কি না? ছোট পদ্ধতিটা খুব কঠিন হবে না, মোটামুটি সহজ করেই বলছি, পারবে। তাহলে একটা ডায়েরি নেবে, হ্যাঁ ডায়েরি বা খাতা, যে খাতাতে তোমরা ব্যাকরণ লিখবে বা ব্যাকরণ লিখেছো, তো সেখানে কি করবে যে ট্রি বানাবে, ট্রি, ওই যে ফ্যামিলি ট্রি ইংরেজিতে ছিল না, ঠাকুরদা ঠাকুমা, সেখান থেকে আবার তো ট্রি বানাবে, কিসের ট্রি না পদের ট্রি। তো প্রথমে উপরে পদ লিখলে, তারপরে পদের 5 প্রকার পদের নামগুলো লিখলে, এইবারে 5 প্রকার পদের থেকে আবার ট্রি বানাবে। ওইভাবে তো ওই নিচে নিচে ট্রি বানালে কি হবে, জায়গায় ফুল হবে না, জায়গাতে পাবে না, অনেক ছোট জায়গা, তো অনেক ছোট জায়গা খাতাতে। তো তোমরা এবার এরকম করবে, প্রথমে আবার লিখে দিলে কি না বিশেষ্য পদ, বিশেষ্য পদের যতগুলো ভাগ আছে ওই ভাগগুলো একটা একটা করে পাশাপাশি হয়তো স্কেল দিয়ে লিখবে, হ্যাঁ হাত দিয়ে করবে না, স্কেল দিয়ে এমন সুন্দর করে টানবে, 5টা না 6টা, 5টা ভাগ আছে মনে হয়, না 6টা ভাগ, তো ওই 6টা ভাগের নামগুলো পাশে লিখবে। লেখার পরে কি করতে হবে, একটু জায়গা রাখতে হবে। তো সেই জায়গাতে তোমাদের প্রত্যেকটার একটা করে উদাহরণ মুখস্থ রাখতে হবে, মানে উদাহরণ লিখবে, মুখস্থ করবে। আপাতত এইটা করবে, সংজ্ঞা এখন করার দরকার নেই, সংজ্ঞা কিন্তু উদাহরণগুলো যদি মনে রাখে, তার বৈশিষ্ট্যগুলো যদি বুঝে যাও, সংজ্ঞা ভুলে গেলেও নিজেই পরে একা একা বানিয়ে লিখতে পারবে। আর বানিয়ে লিখলে ব্যাকরণে নাম্বার কাটবে না, বরং নাম্বার ঠিকঠাকই দেবে, ঠিকঠাকই দেবে, কাটবে না, বরং খুশি হবে যে না ছেলেটা বা মেয়েটা যথেষ্ট কী বলবো, মানে বুঝে উত্তরটা গুছিয়ে লিখেছে। মুখস্থ বিদ্যায় পারদর্শী নয়, কারণ মুখস্থ বিদ্যা এটাও একটা গুণ ঠিকই, কিন্তু মুখস্থ বিদ্যাটা সেই গুণের ধারে কাছে যেতে পারে না যে গুণে ছাত্রছাত্রীরা অনেক বেশি গুণী, সেটা হলো নিজের থেকে চিন্তা ভাবনা করে নিজের মতো করে আরও সুন্দর করে গুছিয়ে লেখা। এই জন্য আমি তোমাদেরকে বারবার বলেছি না যে যে সমস্ত নোটগুলো আমি দিয়েছি ওই নোটগুলো কিন্তু তোমরা হুবহু লিখে আসার চেষ্টা করো না, কারণ এত স্টুডেন্টের নোট কিন্তু প্রায় একই রকম হয়ে যাবে। তাহলে যে কেউ যে খাতা চেক করবে, তো যে কেউ অসন্তুষ্ট হবেই কিন্তু ভাববে যে একজনের নোট সবারই, তার মানে কারোর কাছে পরে সব কপি করেছে। তাই তোমাদের যেটা করতে হবে, ওই নোটগুলোকে একটু চেঞ্জ করতে হবে, সেটা সহায়িকা নিয়ে বসো, নিজের মাথা খাটাও, এবং সিলেবাস যেহেতু নির্দিষ্ট করে দিয়েছে, কমিয়ে দিয়েছে, তাহলে ওই সিলেবাসের ওপরেই, মানে ওই চ্যাপ্টারগুলোর ওপরে কী করবে, একটা করে উত্তর আবার নিজের হাতে রেডি করবে, নিজের হাতে লিখবে। নিজের হাতে লিখলে কী হয়, মুখস্থ তাড়াতাড়ি হয়, আর নিজের হাতে লিখলে হ্যান্ডরাইটিংটাতে আই সিটিং হয়ে যায়, আর অন্যের হাতে লিখলে কী হয়, বুঝতে একটু সময় লাগে, অসুবিধা হয়। তাই আমি বলবো নিজেরা লেখো। কি বোঝা গেল? প্রত্যেকটা পদের শ্রেণীবিভাগ এখানে তো দেয়াই আছে, সহায়িকা নিয়েও বসো, ব্যাকরণ বইতে নিয়ে বসো, শ্রেণীবিভাগের পাশে একটা করে উদাহরণ, এইটা তোমাদের করতে হবে। এত কথা বললাম ঠিকই, মনে হলো বাবা কত কথা বোঝালো, কী যে বললো, এত কী করে মনে রাখবো, না, জাস্ট শেষ কথা ওইটাই মনে রাখো। পদের ওপরে ট্রি বানাবে, পদ কয় প্রকার, 5 প্রকার। এবারে 5টার এক একটার ভাগগুলো পাশে লিখবে, তার পাশে ব্র্যাকেটে ছোট্ট করে কি লিখবে, উদাহরণ লিখবে। ধরে নাও সংজ্ঞাবাচক বিশেষ্য পদ,
বিশেষ্যের একটা ভাগ, সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য পদ। তাহলে এটা লিখলাম, প্রথমে লিখলাম বিশেষ্য পদ, তারপরে পর তার ভাগগুলো লেখার পরে প্রথমে কে আছে না সংজ্ঞাবান নামবাচক বিশেষ্য পদ। তো সেটা তারপরে তোমরা লেখো, ছোট্ট করে উদাহরণ লেখো, বিশাল বড় করে লিখতে হবে না। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, এটা তো নাম, এটা সংজ্ঞাবাচক বিশেষ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের নিচে দাগ দেবে, দাগ দিয়ে বাক্যের শেষে ব্র্যাকেটে লিখে দেবে রবীন্দ্রনাথ ঠাকুর। মানে যেটা পদ, যে পদটা চাইছে সেই পদে তোমাকে দাগ দিতে হবে, ইন্ডিকেট করতে হবে, তারপরে ওটাকে পাশে ওই ব্র্যাকেটে, ওই বাক্যের শেষে ব্র্যাকেটে আবার লিখতে হবে। এটা করতে হবেই, দাগ দিতে হবে, আবার লিখতে হবে ব্র্যাকেটে। এইভাবে কিন্তু পদ্ধতিতে অভ্যস্ত হতে হবে। একটা বাক্যে তো দুটো পদও থাকতে পারে। 100 বার থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, নাও থাকতে পারে, থাকার সম্ভাবনা বেশি। কারণ একটা বাক্যে যদি একাধিক পদ থাকে, মানে একের অধিক, একটা ছাড়া আরও বেশি থাকে, তাহলে সেগুলো অন্য পদের মধ্যে পড়ে যেতেই পারে। বিশেষ্য না হলে বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, যে কোনো একটা পদের সঙ্গে মিলবে। কারণ পদ ছাড়া তো বাক্য গঠন হতেই পারে না, বাক্যে তো পদ বসে, তাই না? তো রাম ভাত খায়, রাম থাকলো না, মানে এই পদটা থাকলো না, ভাত থাকলো না, খায়ও থাকলো না, তাহলে কাকে নিয়ে বাক্য গঠন করবে? রাম বিশেষ্য পদ, ভাত বিশেষ্য পদ, খায় ক্রিয়া, তাহলে ক্রিয়া বিশেষ্য আর অন্যান্য পদ দিয়েই তো বাক্য গঠন হয়। বোঝা গেল? বোঝা তো গেল, কিন্তু তাহলে পড়া তো শুরু করতে হবে। শুধু বকর বকর করলে কি হবে? আসল কাজটা তো হচ্ছে না। দাঁড়া, একটা মশা মেরে নি, বুঝলি, বড্ড জ্বালাচ্ছে। এদিকে করোনা, এদিকে মশা। হ্যাঁ, তো আমরা শব্দ পদে যাই। জেরক্সটা সামনে রাখো, দেখো প্রথমে আছে শব্দ। শব্দ কাকে বলে? এর আগে কিন্তু আলোচনা হয়েছে শব্দ কাকে বলে। আচ্ছা, শব্দ গঠন করতে গেলে কি লাগে? কী দিয়ে শব্দ গঠন করি আমরা? শব্দ, শব্দ গঠন করছি তো বিভক্তি, বর্ণ লাগবে, বর্ণ লাগবে। বর্ণকে তো পাশাপাশি বসাবো, তাই না? তাহলে বর্ণ লাগবে। আর বর্ণটা কি? আওয়াজ, মানে ধ্বনির লিখিত রূপ। লিখিত রূপ, হ্যাঁ, তাহলে আমরা তাহলে দেখতে পাচ্ছি শব্দ গঠন করতে গেলে কি লাগে প্রথমে? না বর্ণ, মানে ধ্বনিও বলতে পারি, ধ্বনির লিখিত রূপ বর্ণ, বর্ণ লাগে। তাহলে বর্ণ লাগে, সেগুলোকে পাশাপাশি বসানোর পরে যদি কোনো মিনিং না হয়, কোনো অর্থ না আসে, তাহলে সেটা কি শব্দ হবে? কি মনে হয়? না। তাহলে শব্দ হতে গেলে মিনিংফুল হতে হবে, মানে অর্থযুক্ত হতে হবে। প্রকাশ করতে হবে। তাহলে একটা বর্ণ দিয়েও শব্দ গঠন হতে পারে, একাধিক দিয়েও হতে পারে মানে একাধিক দিয়ে তো হয়। তাহলে একটা বর্ণ দিয়ে যদি কাউকে আমি ধরো দূর থেকে ডাকছি, এই কোথায় আছিস, এদিকে আয়, কিংবা কেউ আমাকে জিজ্ঞেস করলো তুমি কি আজকে যাবে, আমি বললাম না, বা বললাম হ্যাঁ, তাহলে এই না বা হ্যাঁ এটা পদ কি পদ নয়? বলো। সেটা তো শব্দ। আমি যদি বলি তুমি কি যাবে, আমি বললাম না যাব না, তাহলে নাটা পদ নাকি? পদ না? আরে বাক্যে বসলো তো, ওরে বাবা রে, বাক্যে বসছে তো, বাক্যে তো পদই বসে। আমি নাটা আলাদা যদি আবার, তো আমি পুরো বাক্যটা বললাম যে না আমি যাব না, নার পরে কমা আছে, না আমি যাব না, তাহলে নাটা কি? পদ তো।
হ্যাঁ স্যার। হ্যাঁ, এবারে যদি বলি যে তুমি কি যাবে, আমি উত্তর দিলাম না, এটাও কিন্তু শব্দ না, এটা পদ। কেন? কারণ না না বললেও আমি কিন্তু মনের ভাব পুরো প্রকাশ করছি। কারণ ওর বাক্যে যে প্রশ্ন করেছিল, বাক্যেই তো প্রশ্ন করেছিল তুমি আর যাবে, আমি উত্তর দিচ্ছি না আমি যাব না, এটা না বলে আমি বলছি না। তাহলে আমি উত্তর কি শব্দে দিচ্ছি না বাক্যে দিচ্ছি? অ্যাকচুয়ালি বাক্যে দিচ্ছি, কিন্তু মনে হচ্ছে একটা শব্দে পাওয়া যাচ্ছে। আসলে না মানে হলো না আমি যাব না। এই পুরো বাক্যটাই উহ্য রয়েছে, শুধু না দিয়েই বাক্যটাকে সম্পূর্ণ করা হলো। কি বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে শব্দ গঠন করতে গেলে কাকে লাগে না? বর্ণকে। বর্ণ হলো ধ্বনি লিখিত রূপ, তাহলে ধ্বনিকে দিয়েও শব্দ গঠন করা যায়, কিন্তু পাশাপাশি বসালে কী হবে, সেটা যেন অর্থপূর্ণ হয়, তবে গিয়ে সেটা শব্দের পর্যায়ে পৌঁছায়। এবং এই শব্দগুলোকে যদি আমরা বাক্যে প্রয়োগ করতে চাই, তাহলে শব্দের সঙ্গে কী যোগ করলে বাক্যে প্রয়োগের উপযুক্ত হয় শব্দ? বিভক্তি। বিভক্তি। শব্দের সঙ্গে বিভক্তি যোগ করার পরে যেটা গঠিত হলো তাকে কি বলে? পদ বলে। পদ বলে। পদ বলে। পদ বলে মানে সেটা বাক্যে ব্যবহারের উপযোগী হলো, তারপরে বাক্যে যেটা বসছে সেটাই পদ। আর পদকে যদি আমরা ভাঙি তাহলে কি দেখা যাবে? ওর মধ্যে শব্দ আছে, বিভক্তি আছে। তাহলে সেই যে শব্দ বাক্যে ব্যবহৃত হলো বিভক্তিযুক্ত হয়ে তা পদে পরিণত হলো। এইরকম রাম ভাত খায়, এখানে কটা পদ আছে তাহলে? তো তিনটের পদের মধ্যে পদ কাকে বলে, পদ কয় প্রকার, কি কি, এগুলো নিয়ে পরে আলোচনা করি। কিন্তু তার আগে বলি, এই যে রাম ভাত খায়, রামটা এমনিতেই তোমরা জানো, ছোট থেকে পড়ে আসছো। বলো রাম কি পদ? বিশেষ্য পদ। ভাতটা কি পদ? ভাত কি পদ? ভাতটাও বিশেষ্য পদ। আর হচ্ছে খায়টা কি পদ? ক্রিয়াপদ। তো বোঝাই তো যাচ্ছে, সবাই তো বোঝে, সবাই তো জানে, পদ জানে না এমন কেউ নেই। তবে হ্যাঁ, পদের যে প্রত্যেকটা ভাগ আছে সেই ভাগের নামগুলো অনেকেই জানে না। তাই এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। কে একজন লিখছে যে কিচ্ছু শোনা যাচ্ছে না, তোমরা সবাই শুনতে পাচ্ছ? একজন শুনতে পাচ্ছে না বলছে তোমরা একটু গাইড করো। ওই যে রিজয়েন করতে বলা, একটা কী বলেছো, রিজয়েন করো। মোবাইলটা একটু রিফ্রেশ করলে, রিস্টার্ট করলে, রিফ্রেশ, রিস্টার্ট, রিজয়েন এগুলো করলে চলে আসে। কেটে জয়েন করতে বলছে, হ্যাঁ কেটে জয়েন করো। তাহলে সংজ্ঞা কাকে বলে হয়ে গেল? উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টি স্পষ্ট অর্থযুক্ত হয়ে কোনো বিশেষ ভাষা গোষ্ঠীভুক্ত নারী পুরুষের বোঝবার উপযোগী হলে সেই অর্থযুক্ত ধ্বনি ও ধ্বনি সমষ্টিকে শব্দ বলা হয়। যেমন মাটি, গাছ, পদ, নদী ইত্যাদি। ঠিকই আছে, তবে সংজ্ঞাটা একটু কঠিন বা একটু জটিল করে দেওয়া হয়েছে, তোমরা সহজ করে লিখে নেবে। তারপরে আছে পদ, পদের সংজ্ঞা, সংজ্ঞা কাকে বলছে? শব্দের বিভক্তিযুক্ত রূপ হলো, হ্যাঁ শব্দের বিভক্তিযুক্ত রূপ মানে শব্দের সঙ্গে বিভক্তিযুক্ত হয়ে যে গোটা গঠন করে থাকলো পদ। উদাহরণ কতগুলো দিয়ে দিয়েছে বিভক্তিগুলো, তো এখানে চাষি, চাষি, ও বাবা চাষি যোগ অ দিয়েছে না, চাষ যোগ অ হবে। হ্যাঁ স্যার, এটা আপনাকে বলেছিলেন, তখন বলেছিলেন ই করে নিতে। হ্যাঁ তোমরা একটু চেঞ্জ করে নিও তাহলে। চাষিতে ই আছে, চাষ যোগ হবে, চাষ যোগ অ হবে না, ই হবে, চাষি ই হর্ষই। মাঠ, মাঠে, চাষ যোগ চাষ, কর যোগ ছে করছে, ধাতু বিভক্তি। পদ প্রত্যেকের ক্ষেত্রে শব্দ ও পদের পার্থক্য। শব্দ পদের পার্থক্য তো জানোই, সহজ। ধ্বনি বা ধ্বনি সমষ্টি অর্থযুক্ত হলে শব্দ হয়, আর এদিকে শব্দের বিভক্তিযুক্ত রূপ হলো পদ, মানে শব্দের সঙ্গে বিভক্তিযুক্ত করলে পদ হয়। শব্দ বাক্যের এক একটি অংশ, কিন্তু বিভক্তিহীন এরা সরাসরি বাক্য গঠন করতে না পারলেও বাক্যের উপাদান হয়ে থেকে যাবে।
পদ বাক্যের অংশ, কিন্তু বিভক্তিযুক্ত হয়। এখানেই শব্দের সঙ্গে পদের তফাৎ। বিভক্তির সুতোয় এরা গাঁথা হয়ে বাক্য হয়েছে। ঠিক, মোটামুটি বোঝা গেল। খুব কঠিন কিছু না তো, পদ তো। তারপরে আছে, আমি ডিটেলে বলছি না, তোমরা একটু আগে পড়বে। আর আমি যেভাবে বললাম না, ওই যে শ্রেণী বিভাগগুলো, তোমরা এখানে ধরো বিশেষ্য পদের কয়টা শ্রেণী দেওয়া আছে, 5টা দেওয়া আছে না? তোমাদের দেখবে ছায়া প্রকাশনী সহায়িকাতে বোধহয় 6টা বা 7টা, 2টো 3টে এক্সট্রা আছে। তো ওই 2টো 3টে নামও লিখে রাখবে, নাম লিখে উদাহরণগুলো পাশে লিখে রাখবে। এই যেমন ধরো বিশেষ্য পদ কাকে বলে, সংজ্ঞা, সংজ্ঞাটা তো এখানেই লেখা আছে, আর নতুন করে লিখতে হবে না। বিশেষ্য পদের ইংরেজি কি? ইংরেজি নাউন। নাউন। সেই নাউনের যে শ্রেণীবিভাগ, নাউনের যে ক্লাসিফিকেশন, বিশেষ্য পদ 5 প্রকার। সংজ্ঞাবাচক বিশেষ্য, একে আবার সংজ্ঞাবাচক বা, কী যেন নামটা বলছিলাম একটু আগে, সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য। হ্যাঁবাচক না, সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য। নামবাচক বিশেষ্য। তারপরে আছে শ্রেণীবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য। যেটা বাদ গেছে আমার মনে পড়ছে যতটুকু, তাতে একটা ছিল সহায়িকাতে ছিল বস্তুবাচক, এখানে বস্তুটা নেই। তো যাই হোক, এই বিশেষ্য পদগুলোর নাম, তাদের সম্পর্কে সংজ্ঞা তো এখানে দেওয়াই আছে, আলাদা লিখবে না, শুধু একটা করে সহজ উদাহরণ পাশে লিখে রাখবে। সহজ উদাহরণ লিখে কি করতে হবে বলো, লিখে কি দায়িত্বটা কি? খাবে না ড্রেনে ভাসিয়ে দেবে? কি করবে? না হজম করবে খেয়ে? হ্যাঁ, মুখস্থ করতে হবে। এবং মুখস্থ করা হয়ে গেলে বাড়িতে বাবা মা যে পড়াটা দেখে তাকে খাতাটা দিতে হবে, দিয়ে বলতে হবে যে তুমি ধরো, আমি একটা একটা করে বলে যাচ্ছি। এটা তোমাদের করতে হবে। যদি করতে পারো ভালো, না করতে পারলে গেল, শেষ। তাহলে বিশেষ্য গেল। বিশেষ্যের পরে আলোচনা করব ডিটেলে। আপাতত বিশেষণ পদ, এখানে বিশেষণ পদ। বিশেষণ পদের কাজ কি? কাউকে না কাউকে বিশেষিত করবে। বিশেষণ পদ যেমন নিজেকেও বিশেষিত করে, মানে আবার নাউন মানে বিশেষ্য পদকেও বিশেষিত করে, আবার সর্বনাম পদকে বিশেষিত করে। ও সবার পেছনে লাগে, বেটা ভালোর জন্য যদিও। তো বিশেষণ পদ দেখা যাচ্ছে নাম বিশেষণ, ক্রিয়া বিশেষণের বিশেষণ, ক্রিয়া বিশেষণ, সর্বনামের বিশেষণ। 2-1টা তোমরা সহায়িকাতে পাবে, ওগুলো দেখে নিও। অংশ এই দেখো, সর্বনামে বিশেষণ, বিধেয় বিশেষণ, বহুপদ বিশেষণ, অব্যয় বিশেষণ। বাবা কত বিশেষণ আছে! তদ্ধিতান্ত পদ বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে, কৃদন্ত পদে ব্যবহৃত হয়েছে। ধন্যাত্মক, সর্বনাম পদের ভাগ রয়েছে। সর্বনাম পদের ভাগ হচ্ছে 9টা রয়েছে সম্ভবত, অনেক সর্বনাম। ক্রিয়াপদ আছে, ক্রিয়াপদের অনেকগুলো ভাগ রয়েছে। ও ক্রিয়ার পরে আবার ধাতু আছে। ধাতুর ভাগ ছিল না এর আগে? ভাগ ছিল মানে করিয়েছিলাম না, ধাতু পড়িয়েছিলাম কি? হ্যাঁ, ওখানে ধাতুর সম্পর্কে আলোচনা করা ছিল। ধাতু তো যাই হোক, ওখানকার ধাতু কিছু ক্ষেত্রে এখানে লাগবে ক্রিয়ার ক্ষেত্রে, কারণ ক্রিয়া আছে, এই যে যুক্ত ক্রিয়া, যৌগিক ক্রিয়া, ধনাত্মক ক্রিয়া, এগুলো নিয়ে আলোচনা করতে গেলে নতুন করে ওইগুলো আবার টুকটাক লাগবে। তো অব্যয় টব্যয় নিয়ে আমাকে আরেকটা ক্লাস নিতে হবে, আজকে মোটামুটি হবে না ঠিকঠাক করে, ঠিক আছে? অব্যয় টব্যয় নিয়ে আরেকটা ক্লাস নিতে হবে। আজকের মোটামুটি ছেড়ে দেবো। আমি প্রচণ্ড টায়ার্ড, ক্লান্ত, বিধ্বস্ত। এটা বলতে খারাপ লাগছে তোমাদের, যদিও পড়াশোনার ব্যাপারটাই আমি দেখি, তো তাও আমি চেষ্টা করব। আজকের কী বার বলো তো? আজকে কী বার? সোমবার। ও, মঙ্গলবার বুধবার হবে না হয়তো অনলাইনে ক্লাস, আর পুজোর আগে হবে না। তবে হোয়াটসঅ্যাপে টুকটাক আমি সময় পেলে ওগুলো করতে থাকবো। আর মেনলি লক্ষ্মী পূজা মানে দুর্গা পূজা আর লক্ষ্মী পূজার মাঝখানে খাতাগুলো নেব, মেসেজ করে দেবো। তারপর লক্ষ্মী পূজা থেকে কালী পুজোর মাঝখানে চেষ্টা করব পড়াশোনাটা একটু ভালো করানোর।
তো এইটা চলবে, তোমরা নিজেরা থামিয়ে দেবে না, তোমরা পড়তে থাকবে ব্যাকরণ, টেক্সটের গল্প কবিতা কী কী দিয়েছে এগুলো তোমরা করতে থাকো, রচনারও করতে থাকো। হ্যাঁ, এগুলো করতে থাকো, রেডি করতে থাকো সিলেবাসটা দেখে। আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, সেটা 2-1 দিন পরেই তোমরা জানতে পারবে, এখন কিছু বলবো না। তবে সারপ্রাইজটা আমাদের শিলিগুড়ির বা নর্থ বেঙ্গলের জন্য সত্যি খুব ভালো সারপ্রাইজ, খুব ভালো উদ্যোগ, এবং সেই উদ্যোগে বহু মানুষ জড়িয়ে রয়েছে। তো তোমরাও পরোক্ষভাবে আপাতত সেই উদ্যোগে সামিল হও। সেক্ষেত্রে তোমরা হয়তো ষষ্ঠীতে, পঞ্চমী বা ষষ্ঠীতে তোমরা সেই সারপ্রাইজটা সামনে পাবে। পাওয়ার পরে তোমাদের দায়িত্ব কি সেটা নিজেরাই বুঝতে পারবে, তবুও আমি একটু গাইড করে দেবো তোমাদের। বুঝতে পারছো কী বললাম? সারপ্রাইজ তো সারপ্রাইজই হয়, এইটুকু ক্লু, ডিটেলে এখনও বলবো না। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো বিষয়। হ্যাঁ, খুব ভালো, মানে একটা হচ্ছে তোমার ওই অ্যাওয়ারনেস করোনার উপর একটা অ্যাওয়ারনেস সংক্রান্ত আর কি, অডিও ভিজুয়াল। তো সেটা তোমরা দেখতে পাবে। তো কতটা ভালো হচ্ছে খারাপ হচ্ছে সেটা তোমরা নিজেরাই জাজ করবে। আপাতত কাজটা প্রায় শেষের দিকে, তো সেটা ষষ্ঠীর দিকে তোমরা দেখতে পাবে। তোমাদের দায়িত্ব হবে নিজেরা দেখা, বাড়ির সবাই মিলে দেখা এবং বন্ধুবান্ধবদেরকে শেয়ার করা, যাতে খুব সুন্দর ভালো লাগবে। এবং সেটার সম্পর্কে ডিটেলে আমি আরও 2-1 দিন পরে বলবো, এখন কিছু বলবো না। আপাতত এইটুকু জেনে রাখো, আর বাকিটা সারপ্রাইজ। স্যার, কি বলো? আপনাকে দুর্গাপূজার আগাম অনেক অনেক শুভেচ্ছা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অনেক অনেক শুভেচ্ছা, আশীর্বাদ। হ্যাঁ, ভালো কাটবে। আমার মনে হয় খুব বেশি বেরোতে পারবে না। নেটেই পুজো দেখতে হবে এবার। নেটেই পুজো দেখতে হবে ওই বাড়ির আশেপাশে। তবে হ্যাঁ, আমি একটা ভালো গাইড করতে পারি, তোমাদের সাজেশন দিতে পারি। সেটা হচ্ছে ওই মণ্ডপে, যদি সত্যি মণ্ডপে যে আমরা কালকেরই তো বোধহয় না পরশু দিন দেখলাম, না কালকেই দেখলাম, কালকে দেখছি নেট পেট ভরে গেছে, কাল না আজকে দেখলাম, মনেই করতে পারি না আমি। একে তো বয়স হচ্ছে, তার উপরে অনেক কাজের চাপ। হ্যাঁ, কবে দেখলাম আমি ভুলেই গেছি। কালকেই ওই যে শ্রীভূমি স্পোর্টিংয়ে। হ্যাঁ বাবারে, কি ভিড়, লোকজন মানে গিজগিজ করছে, এত ভিড়। ঠাকুর মনে হচ্ছে যে ঠাকুর পালিয়ে যাচ্ছে, ঠাকুরের চুলের মুঠি ধরে দেখে নিচ্ছে ঠাকুর, বাবা, মানে ধরে খিচে নিয়ে চলে আসছে, যেন আর জিন্দেগিতে লাইফে দুর্গাপূজা আসবে না বা কোনো দিন আসেনি। এই বছর একবারে ঝাঁপিয়ে পড়েছে সবাই, আর কোনো বাধা, কোনো নিষেধ, আইন কানুন মানি না, যা খুশি হয়ে যাক, মা তুমি আসো বলে মন্দির। তো যাই হোক, প্রচুর ভিড়। তো সেটা বাঙালি এতটাই ইমোশনাল, বাঙালি কিন্তু শুনবে, কিছুটা চুপচাপ ভাববে, তারপরে কি বলবে জানো, কেনে পা লাগালি বটে, এই হচ্ছে বাঙালি। পা লাগালি কেনে বটে, এই হচ্ছে বাঙালি। কিন্তু বাঙালিকে সব বুঝবে। ওই যে আমি একটা গল্প করছিলাম না, যে এক হ্যাঁ, সাঁওতাল হচ্ছে, তাদের কাচ্চা বাচ্চা নিয়ে, অনেকগুলোকে নিয়ে ট্রেনে উঠেছে। তো ভদ্র সমাজে ও তো কখনো আগে ওঠেনি, হঠাৎ করে ভিড় ট্রেনে, কলকাতা লোকাল ট্রেন তো বীভৎস ভিড় হয়। তো ওই ভিড় ট্রেনে নামতে গিয়ে কারোর পায়ে লেগে গেছে। তো ভদ্রলোক বেশ শুটেড হয়ে তার পায়ে লেগে ও হুমড়ি খেয়ে প্রায় পড়তে গেছে। তারপরে তেড়ে মেড়ে উঠে, এই পা লাগালি কেনে বাটায়, হ্যাঁ পা লাগালি কেনে বাটায়। তো বলে, ওকে খুব বুঝিয়ে বললো, আরে পা লেগে গেছে, কি করা যাবে, এরকম ভিড় টিড়িতে। অনেকক্ষণ ধরে শুনলো, বুঝলো। হ্যাঁ, তার মানে ভদ্রলোক ভাবছে বুঝে গেছে, এবার আমার কাজ শেষ। কিন্তু যেই ভদ্রলোক নামতে যাবে, ধরে ফেলে দেখো, এই পা লাগালি কেনে বেটে, হ্যাঁ সবই বুঝলাম বটে, তো পা লাগালি কেনে বেটে। তো এই হচ্ছে বাঙালি শুনবে। প্রশাসন বলছে ভিড়ভাড়টা করা যাবে না, দূরত্ব রেখে ঠাকুর দেখতে হবে, বাঙালি শুনবে, কিন্তু লাস্ট পর্যন্ত শুনবে, বুঝবে। সবাই দেখবে ও বাঙালি খুব বোঝদার, দারুণ বোঝে। ঠিক যেই বেরিয়ে পড়বে ঠাকুর দেখা দিন, পুরা হুমড়ি খেয়ে ওর গায়ের উপরে, ঘাড়ের উপরে পড়বে। তো সেই বাঙালিকে আমরা গত
কয়েক বছরে পুজোর সময় যদি খুঁজে না পাই, এইবারে পুজোর সময় খুঁজে পাবে, এইবারে যেটা আমরা শ্রীভূমিতে দেখতে পাচ্ছি দ্বিতীয়তে, এইবারে খুঁজে পাবে বাঙালিকে। যে বাঙালির যে চরিত্র, হ্যাঁ বাঙালির যে চরিত্র, আসল চরিত্রের দেখা আমরা এই আগামী এই কটা দিন পরেই পাবো, খুব তাড়াতাড়ি। তো যাই হোক, এই পর্যন্ত আজকে থাক। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট স্যার। গুড নাইট স্যার। Good night, sir. গুড নাইট স্যার।